আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজ আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন বিষয়ের উপর আমরা পড়ব, সেটা হচ্ছে তাহারে পরে মনে। ঠিক আছে? তো তাহারে পরে মনে এই কবিতাটি আমরা আজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমি একটু কথা বলি যে আমি যখন কলেজে প্রথম ভর্তি হই, তখন ফার্স্ট ইয়ার পরীক্ষা দিছি, সেকেন্ড ইয়ারে উঠছি। তো কলেজে বিভিন্ন পরীক্ষায় আমি যখন পরীক্ষা দিতাম, তখন দেখতাম যে বাংলায় 30-এর ভেতরে 28 এবং 29টা এমসিকিউ হতো। তো আমি স্যারদের বলতাম যে, "স্যার, আমি 30-এর ভেতরে 30 পাই না কেন?" তো স্যার বলতো যে, "হাবিব, তোমার কোথাও ঘাটতি আছে, ঘাটতি পূরণ করো।" তো আমি অনেক চেষ্টা করতাম, যে অনেক পড়তাম যে কিসের জন্য 30-এ 30 হয় না। তো দুর্ভাগ্যক্রমে আমি বোর্ড পরীক্ষায়ও 30-এ 30 পাইনি। আমি 30-এর ভেতরে 29 পাইছিলাম। তো আমি আশা করি আপনারা 30-এর ভেতর 30 পাবেন। তো 30-এর ভিতরে 30 কিভাবে পাবেন? তো সেই বিষয়ে যদি আপনারা জানার আগ্রহ থাকে, তো আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বলব। তবে আমার এই ক্লাসগুলো যদি আপনারা ধারাবাহিকভাবে যদি দেখেন যে কীভাবে আমি কবিতাগুলো পড়াই, তো এগুলো যদি দেখেন ধারাবাহিকভাবে, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কীভাবে 30-এর ভেতর 30 পাবেন। তো এইভাবে আপনারা ক্লাস করলে, প্রত্যেকটা ক্লাস যদি এভাবে করতে পারেন, তো 30-এর ভিতর 30 পাওয়া সম্ভব, আমি আশা করি। তো দেখেন, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাহারে পরে মনে। তো তাহারে পরে মনে কবিতাটির লেখক কে? সুফিয়া কামাল। তো সুফিয়া কামালের উপাধি হচ্ছে জননী সাহসিকা। তো সুফিয়া কামালের 12 বছর বয়সে প্রথম বিয়ে হয়। কার সাথে? তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে। কিন্তু তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেন মারা যাওয়ার কারণে কবি প্রচণ্ড ভেঙে পড়ে। তার পরবর্তীতে 1939 সালে কামালউদ্দিন নামক এক সাহিত্যিকের সাথে তার দ্বিতীয়বার বিয়ে হয়। সেজন্য এই যে কামালউদ্দিন নামের যে কামাল শব্দটা সুফিয়া কামাল এর সাথে যোগ করে তার নাম হয়েছে সুফিয়া কামাল। মূলত তার নাম ছিল সুফিয়া, কিন্তু তার স্বামীর নামকরণে এটা কী হয়েছে? সুফিয়া কামাল। তো দেখেন, আমি একটা কথা বলি যে কবিরা কবিতা লেখে তাদের কাব্যিক ভাষায়, আর সেটাই দুইটা অর্থ প্রকাশ পায়, একটা হচ্ছে আক্ষরিক অর্থ, একটা ভাবার্থ। এই তাহারে পরে মানে কবিতাটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে শীতকাল চলে যাচ্ছে, সেজন্য কবির মন খারাপ। কিন্তু মূলত কিন্তু এটা না। এই যে শীতকালে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা গিয়েছে, সেজন্য কবির মন খারাপ। এটা হচ্ছে তার ভাবার্থ। কিন্তু আক্ষরিক অর্থে কি? শীতকাল চলে গেছে, এজন্য কবির মন খারাপ। তো দেখেন, এই যে তাহারে পরে মানে, তো সুফিয়া কামালের একটা উপাধি আছে, সেই উপাধিটা কি? জননী সাহসিকা। আপনারা লিখে নেবেন, খাতা কলম নিয়ে এটা লিখে নেবেন, যে আমি যেগুলো বলবো আপনার খাতা কলম নিয়ে বইয়ের পাশে বা আপনার খাতায় এটা লিখে নিতে পারেন যে সুফিয়া কামালের উপাধি কি? জননী সাহসিকা। তো এই যে আপনারা কবি পরিস্থিতি দেখবেন যে একটা ওয়ার্ড মিস্টেক মানে নাই। ঠিক আছে? সেটা কি? এই যে সুফিয়া কামালের যে আপনার বিভিন্ন প্রবন্ধ বা গ্রন্থ এখানে দেখছেন, তার ভেতরে যে ৭১-এর ডায়েরি, এটা কিন্তু নাই। তো আপনাদের কিন্তু এমসিকিউতে আসতে পারে যে ৭১-এর ডায়েরি কার লেখা? ৭১-এর দিনগুলো সেটা হচ্ছে কি? জাহানারা ইমাম। আর ৭১-এর ডায়েরি কি? সুফিয়া কামালের। ঠিক আছে? তো আমরা কবিতায় ফিরে আসি। তো দেখেন, তাহারে পরে মনে কবিতায় আসলে কি কবিতা? এটা পরীক্ষায় আসতে পারে যে তাহারে পরে মনে কি কবিতা? এটা হচ্ছে আত্মভাব প্রধান কবিতা। কি কবিতা? আত্মভাব প্রধান কবিতা বা গীতি কবিতা বা সংলাপধর্মী কবিতা। আচ্ছা, আত্মভাব প্রধান কবিতা কাকে বলে? তো যেখানে কবি তার নিজের মনের ভাব প্রকাশ করে, সেটিকে কি বলে? আত্মভাব প্রধান কবিতা। আর গীতি কবিতা কি? গীতি কবিতা হচ্ছে তোমার যে কি বলা যায়, যেখানে কবি দুঃখ কষ্ট যে কবিতায় প্রকাশ পায়, সেটাকে কি বলে? গীতি কবিতা। যে কবিতায় কবির দুঃখ কষ্ট প্রকাশ পায়, সেটাকে কি বলে? গীতি কবিতা। তো আপনার সেটা যদি গীতি সিনেমা হয় বা গীতি নাটক হয় বা গীতি প্রবন্ধ হয়, তাহলে ওটাই হবে দুঃখ কষ্ট প্রকাশ পাবে। আর সংলাপধর্মী কবিতাটা আসলে কি? যেখানে দুইজনে কথোপকথন আছে, দুইজন ব্যক্তি, দুইয়ের অধিক হতে পারে, যেখানে কথোপকথন হয় সেটিকে বলা হয় সংলাপধর্মী কবিতা। এই কবিতা দেখতে পারবেন যে দুইজনে কথোপকথন আছে, এক হচ্ছে কে? কবিভক্ত নিজে, আর এক হচ্ছে কি? কবি। তো আপনারা লিখে নেন এটি, যে এখানে আমি দ্বারা যে কথাগুলো আছে সব কি? কবিভক্ত বলেছে। আমি দ্বারা যে কথাগুলো আছে সবই বলেছে কবিভক্ত, আর সে দ্বারা যে কথাগুলো আছে সেগুলো বলেছে কি? কবি নিজেই। ঠিক আছে? তো এখানে দেখেন, এই যে কবিতাটি পড়ার আগে আপনারা লিখে নিতে পারেন যে এই কবিতায় কয়টি ফুলের কথা আছে? ৩টি ফুলের। একটা হচ্ছে বাতাবি নেবির ফুল, একটা হচ্ছে আমের মুকুল, একটা হচ্ছে মাধবীকুড়ি। তাই কয়টি ফুলের কথা আছে? ৩টি ফুল। একটা হচ্ছে বাতাবি নেবুর ফুল, আমের মুকুল, আর একটা কি? মাধবীকুড়ি। আর আপনারা এই কবিতাটা পড়লে দেখবেন যে এখানে ২টা ঋতুর কথা আছে, একটা হচ্ছে শীত ঋতু আর একটা বসন্ত ঋতু। লিখে নিবেন। ঋতু কয়টা? ২টা। শীত ঋতু, বসন্ত ঋতু। আর আপনারা এই কবিতা পড়লে আরও দেখতে পাবেন যেখানে ২টা মাস, একটা ফাগুন মাস, একটা মাঘ মাস। ঠিক আছে? ফাগুন এবং মাঘ। তো দেখেন, আমরা কবিতায় ফিরে আসি। তো আপনাদের একটা কথা বলি যে এখানে দেখেন সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ এখানে দেওয়া আছে সাজের মায়া, মায়া কাজল, কিয়ার কাটা, উদ্যত প্রীতি। তো এখানে কিন্তু দেওয়া নেই যে কোনটা কোন গ্রন্থ। এখানে আপনারা লিখে নিতে পারেন যে সাজের মায়া, এটা হচ্ছে কিন্তু কাব্যগ্রন্থ, এবং এখানে দেওয়া আছে কিয়ার কাটা। কিয়ার কাটাটা একটু লিখে নেন যে গল্প গ্রন্থ। এটা কিন্তু বইতে নাই যে কোনটা কোন গ্রন্থ, এটা কিন্তু আসতে পারে যে কোনটা কোন গ্রন্থ। ঠিক আছে?
তো দেখেন আমরা কবিতায় ফিরে আসি। তো এই যে কবিতার মূল ভাবটা কি? বিষাদময় মধুরতা। আচ্ছা, বিষাদময় মধুরতা কি? বিষাদময় মধুরতা বলতে বোঝায় যে আপনার মনের ভিতরে একটা দুঃখ কষ্ট আছে, সেই দুঃখ কষ্ট ভোলানোর জন্য কেউ আপনাকে কোনো কথা বলল, কিন্তু এটা কিন্তু আপনি ভুলবে না, ঠিক তাই না? আপনার যেদিন এটা কিন্তু স্বাভাবিকভাবে আপনি ভুলে যাবেন, কিন্তু হঠাৎ করে কিন্তু আপনার মনের যে দুঃখ কষ্ট এটা কিন্তু ভুলবেন না। এটাকে কি বলা হয়? বিষাদময় রিক্ততা। তো এখানে দেখেন তাহলে আমি কি বললাম যে এই কবিতা, যে সুফিয়া কামাল, এই যে তাহারে পরে মানে কবিতা, এর মূল ভাবটা কি? বিষাদময় রিক্ততা, ঠিক আছে? তারপরে আমরা কবিতায় ফিরে আসি। দেখেন কি বলছে, হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই। আচ্ছা, এখানে নীরব মানে লিখেন উদাসীন। নীরব মানে কি? উদাসীন। মানে বলছে যে হে কবি আপনি উদাসীন কেন, ফাগুন যে এসেছে ধরাই। ধরাই বলতে এখানে কি বুঝেছে? পৃথিবীকে। বলছে হে কবি আপনি উদাসীন কেন, ফাগুন মাস তো পৃথিবীতে চলে আসছে, আপনি উদাসীন কেন? তার মূল কারণ হচ্ছে দেখেন, অনেক কবিরা অন্য সময় কবিতা না লিখলেও কিন্তু এই যে বসন্ত ঋতু বা বসন্ত মাস বা ফাগুন মাস যখন চলে আসে তখন কিন্তু অনেক কবিরা কবিতা লেখা শুরু করে। সেজন্য কবিভক্ত কবিকে বলছে আপনি উদাসীন কেন, ফাগুন মাস তো পৃথিবীতে চলে আসছে। তারপরে কি বলছে দেখেন, বসন্ত বরিয়া। আচ্ছা, বরিয়া মানে লেখেন বরণ করে। বরিয়া মানে কি? বরণ করে নেওয়া, ঠিক আছে? বসন্ত বরিয়া, বরিয়া মানে কি? বরণ। আর তুমি লব নাকি, লব নাকি মানে কি? নেবে নাকি? তব বন্দনায়। এখানে দেখেন এখানে কি বলছে যে বসন্তে বরিয়া তুমি লব নাকি তব বন্দনায়। আচ্ছা, বন্দনা মানে লিখেন যে কবিতা বা সাহিত্যে, মানে এখানে বলতে চাচ্ছে কবিভক্ত কবিকে বলছে আপনি উদাসীন কেন, আপনার কবিতা বা সাহিত্যে বসন্তকালকে নিয়ে কিছু একটা বর্ণনা করেন, ঠিক আছে? তো এখানে দেখেন কি বলছে, কহিল সে স্নিগ্ধ আঁকি তুলে। আচ্ছা, এখানে স্নিগ্ধ আঁকি, দেখেন এখানে অনেক বইতে অনেক রকম তথ্য পাবেন যে স্নিগ্ধ আঁকি বলতে কমল চোখ, এটাও রাইট। উৎসুক চাহনি, এটাও রাইট। আর মায়াবী চোখ বা ভেজা ভেজা চোখ, এগুলো কিন্তু সবই রাইট। সুতরাং আপনার যখন এমসিকিউতে আসবে আপনি সেইভাবে দেখে দিবেন, এটা কমল চোখ, উৎসুক চাহনি, মায়াবী চোখ এবং ভেজা ভেজা চোখ, ঠিক আছে? তো বলছে যে কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। আচ্ছা, এখানে দেখেন যে দক্ষিণ দুয়ার, এখানে দক্ষিণ দুয়ার বলতে এখানে বোঝানো হয়েছে আগমনী বার্তা। বেসিক্যালি আপনারা দেখতে পাবেন যে বসন্তকাল যখন পৃথিবীতে আসে তখন কি দক্ষিণ দিক থেকে বাতাস হয়। তো যেহেতু দক্ষিণ দিক থেকে বাতাস হয় সেহেতু দক্ষিণ দিকের দরজাই তো খুলবে, তাই না? তো তার মানে এখানে কি বুঝেছে? এটা আগমনী বার্তা, মানে দক্ষিণ দিক থেকে যদি বাতাস এসে যদি দক্ষিণের যে আপনার দরজাটা আছে সেটা যদি খুলে যায় সেটাকে বুঝতে হবে যে কি এটা আগমনী বার্তা। তো দেখেন এখানে দক্ষিণ দুয়ার গেছে খুলি, কবি প্রশ্ন করছে। তারপর কি বলছে দেখেন, যে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে বাতাবি নেবু, এখানে বাতাবি বলতে এখানে যে বাতাবি নেবুটা কোথা থেকে আনা হয় এটা কি বলতে পারবেন কেউ? বাতাবিটা নামকরণ করা হয় কোথা থেকে? এটা হচ্ছে আপনার লিখে নিতে পারেন যে জগদ্বীপের রাজধানী বাটাবিয়া থেকে এই লেবুটি আনা হয় বলে এটির নাম বাতাবি লেবু। আমি আবার বলছি, জগদ্বীপের রাজধানী বাটাবিয়া থেকে এই লেবুটি আনা হয় বলে এটির নাম কি হয়েছে? বাতাবি লেবু। তো এখানে কি বলছে দেখুন, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। আচ্ছা, এখানে কবি কিন্তু কয় ঋষিকারে কি ওয়ার্ডটি ব্যবহৃত করেছে? এখানে আমরা কখন কয় ঋষিকার হবে, কখন কয় দীর্ঘিকার হবে, এটা কি বলতে পারবেন? আচ্ছা, এটা আশা করি আপনারা বলতে পারবেন। তারপর আমি একটু বলি যে কখন কয় ঋষিকার হয়, যখন কোনো প্রশ্নের অ্যান্সার হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। যে কোনো একটা প্রশ্ন করছে আপনাকে, তো সেই প্রশ্নের অ্যান্সার আপনি হ্যাঁ বা না দিয়ে বলতে পারবেন, সেটাকে বলা হয় কয় ঋষিকা। আর যে প্রশ্নের অ্যান্সার আপনার হ্যাঁ বা না দিয়ে বলা যায় না সেটাকে কি বলে? কয় দীর্ঘিকার। যেমন কি বলা যায়, আপনি ইংলিশে যদি বলি যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেটা হবে কি? কয় দীর্ঘিকার। হোয়াট ইজ ইউর নেম? তখন আপনার দেখুন আপনি হ্যাঁ বা না দিয়ে কি অ্যান্সার দিতে পারবেন? তো আপনাকে আপনার নামটা সব বলতে হবে। আর যখন আপনার ইজ ইট ইউর নেম রহিম বা ইজ ইট ইউর নেম হাবিব, যখন আমাকে বলবে যে ইজ ইট ইউর নেম হাবিব, তখন আমি কি বলবো? হ্যাঁ বা না। তো এখানে কি হবে? কয় ঋষিকার। তাহলে কি, যে প্রশ্নের অ্যান্সার আপনি হ্যাঁ বা না দিয়ে উচ্চারণ মানে দিতে পারবেন সেটা কি? কয় ঋষিকার। আর যে প্রশ্নের অ্যান্সার আপনার কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না সেটাকে কি হয়? কয় দীর্ঘিকার। তো এখানে দেখেন যেহেতু কবি প্রশ্ন করছে যে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, এই প্রশ্নগুলো করছে কেন? কারণ আপনার বসন্তকাল আসলে এই যে আপনার বাতাবি লেবুর ফুল ফুটে এবং কি হয় যে দেখেন এখানে কি বলছে যে ফুটেছে কি আমের মুকুল, মানে আমের মুকুল কি ফুটেছে, যে দক্ষিণা সমীর, সমীর মানে লিখেন যে বাতাস, সমীর মানে কি? বাতাস। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। দেখেন আপনাদের আমি একটা কথা বলি যে আপনারা যদি জানা বিষয়ে যদি কারো কাছে প্রশ্ন করেন যে এখন গরমকাল, এখন যদি আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে হাবিব এখন কি গরম লাগছে, তখন আপনার এখানে কি প্রকাশ পেয়েছে? আপনি উদাসীন, মানে আপনি জানা বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন মানে কি? আপনি উদাসীন। যেহেতু কবি কিন্তু দেখতেই পাচ্ছে যে আপনার বাতাবি নেবুর ফুল ফুটছে, আমের মুকুল ফুটছে এবং দক্ষিণ দিক থেকে বাতাস আসছে, তারপরেও কবি প্রশ্ন করছে, তার মানে এখানে কবির কি প্রকাশ পেয়েছে? উদাসীনতা প্রকাশ পেয়েছে। এই দুই লাইনটা দ্বারা কি প্রকাশ পেয়েছে? উদাসীনতা। তবে কি বলছে দেখেন, এখনো দেখনি তুমি বলিলাম কেন কবি আজ এমন উন্মাননা তুমি। আচ্ছা, এখানে উন্মাননা মানে অন্য মনস্ক,
অন্যান্য না বলতে কি বুঝেছে? অন্যমনস্ক। কবিভক্ত কবিকে বলছে, আপনি কি এখনো এগুলো দেখেননি? আপনি এখনো এত অন্যমনস্ক কেন? আপনার কি হয়েছে কবি? কোথা তব নব পুষ্প সাজ। আচ্ছা এখন দেখেন এখানে কি হচ্ছে, তব মানে কি তোমার, আর নব মানে কি নতুন। আচ্ছা এখানে পুষ্প সাজ মানে কি ফুলের বিচিত্র সাজ। পুষ্প সাজ শব্দের অর্থ কি? ফুলের বিচিত্র সাজ। কিন্তু এখানে কি বলছে দেখেন, কোথা তব নব পুষ্প সাজ, মানে আপনার বলতে চাচ্ছে আপনার নতুন কবিতা লেখার আয়োজনটা কোথায় কবি? আপনার কবিতা লেখার আয়োজনটা কোথায় কবি? তাই বলছে এটা, ঠিক আছে। তারপরে কি বলছে দেখেন, কহিল সে সুদূরে চাই। আচ্ছা এখানে সে দ্বারা কে? সে আমি বলেছি কিন্তু আমি দ্বারা যে কথাগুলো আছে সব কি কবি ভক্ত, আর সে দ্বারা যে কথাগুলো আছে সব কি কবি নিজেই, ঠিক আছে। তাই বলছে এখানে কি কহিল সে সুদূরে চাহিয়া, মানে কি কবি এবার কি দূরের দিকে চাহিয়া এবার বলছে। তো সাপোজ মনে করেন আমি আপনার সাথে একজন কারোর সাথে আমি কথা বলি, তা আমি যার সাথে কথা বলবো সে যদি অন্যদিকে তাকিয়ে যদি থাকে, তা আমি এখানে কি বুঝবো? সে আমার কথা ইন্টারেস্ট ফিল করছে না, মানে সে অন্যমনস্ক, ঠিক তাই না? তো কবির সাথে কথা বলছে, তারপরে কবি কি দূরের দিক তাকিয়ে কথা বলছে, মানে কি কবি এখানে কি উদাসীনতা প্রকাশ পেয়েছে। তো কি বলছে এখানে দেখেন, কহিল সে সুদূরে চাহিয়া, মানে এই লাইনটা দ্বারা কি কবির চরম একটা উদাসীনতা প্রকাশ পেয়েছে। কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাথার বাহিয়া। আচ্ছা অলোক মানে লিখেন যে দৃষ্টির অগোচর, অলোক শব্দের অর্থ কি? দৃষ্টির অগোচর। আর পাথার শব্দের অর্থ কি? সমুদ্র। আচ্ছা কি বলছে, অলোকের পাথার বাহিয়া তরি তার এসেছে কি? এখানে তরি, এখানে তার বলতে এখানে বসন্তকে আগমনের কথা বলেছে। তরি তার এসেছে কি, মানে বসন্তকাল কি চলে আসছে, ঠিক আছে। তো বেজেছে কি আগমনী গান। আচ্ছা এখানে আগমনী গান দ্বারা বলতে পারেন যে বসন্ত ঋতুর বিভিন্ন পাখির কলরব। তো দেখবেন যে বসন্তকাল আসলে যে কোকিল ডাকে বা বিভিন্ন পাখি কিন্তু ডাকে, ঠিক তাই না? তো আগমনী গান বলতে এখানে কি বুঝেছে? বসন্ত ঋতুর বিভিন্ন পাখির কলরবকে বুঝেছে। তার মানে এখানে কি বলছে দেখেন, যে তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। সে যদি আমাকে ডেকেও থাকে আমি সেটা শুনি নাই, আমি কোনো সন্ধান রাখি না। এখানে কি বলা যায়, আপনার বসন্তের প্রতি কবির একটা অভিমান প্রকাশ পেয়েছে। এখানে বসন্তের প্রতি কবির অভিমান, কি অভিমান? যে সে যদি আমাকে ডেকেও থাকে আমি শুনি নাই, তো কবির একটা অভিমান প্রকাশ পেয়েছে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখেন, যে কহিলাম, মানে কবিভক্ত কবিকে বলছে, কহিলাম মানে বললাম, ওগো কবি, ওগো কবি, রচিয়া লহনা আজগীতি। রচিয়া মানে কি? রচনা করা। রচিয়া মানে কি? রচনা করা। আর লহনা মানে কি? নাও না, মানে রচিয়া করে নাও না, মানে কি রচনা করে নাও না। আজগীতি, আচ্ছা এখানে গীতি দ্বারা বলতে এখানে গান বা কবিতাকে বোঝায়। তো যেহেতু এটা কবিতা সেহেতু এখানে কি বলছে? এখানে কবিতাকে বুঝেছে। তাহলে কি বলছে? ওগো কবি, আপনি কি এই যে গান বা কবিতা রচনা করে নেন না? এটা আমার একটা কি আকুতি বা প্রার্থনা, তাই না? তারপরে কি বলছে দেখেন, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি ইয়ে মোর মিনতি। মানে এখানে বলতে বোঝাচ্ছে যে বসন্ত বন্দনা, মানে বসন্তকালকে নিয়ে আপনি কিছু একটা লিখেন, সেটা আমি আপনার লেখার মাধ্যমে সেটা আমি কি শুনতে চাই বা দেখতে চাই, এটা আমার প্রার্থনা। মিনতি শব্দের অর্থ কি? প্রার্থনা। কহিল শেষ মৃদু মধু স্বরে। আচ্ছা সে বলতে কে বুঝেছে? কবি নিজেই। তাই বলছে যে কহিল সে মৃদু মধু স্বরে, নাই হোক না হোক এবারে, এবার না হোক পরবর্তীতে হবে। অনেক কবি তো কবিতা লিখছে, তাই না? তো এবার আমি না লিখতে পারলাম, পরবর্তীতে না লিখবো। তারপরে কি বলছে দেখেন, যে আমারে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া। বরিয়া মানে বরণ করা, বরিয়া মানে বরণ করা। তো এখানে দেখেন কি বলছে, আমারিতে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া, মানে বসন্ত আমার গানের জন্য অপেক্ষা করেনি, তাই না? বসন্ত কি কবির গানের জন্য বা কবিতা লেখার জন্য অপেক্ষা করেছে যে কবি কখন কবিতা লিখবে তখন আমি বসন্ত, আমি পৃথিবীতে যাব? এমন তো হয়নি, তাই না? তারপরে এখানে কি বলছে দেখেন, যে আমারই গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া, রহেনি মানে কি? রহেনি মানে থেমে থাকেনি, সে ভুলেনি তো এসেছে ফাগুন সরিয়া। সরিয়া শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। সরিয়া শব্দের অর্থ কি? স্মরণ করে নেওয়া, এমনটি। তো দেখেন কি বলছে, যে আমারই গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া, মানে বসন্ত আমার গানের জন্য অপেক্ষা করেনি, রহেনি তো সে ভুলেনি তো এসেছে ফাগুন সরিয়া। মানে এই লাইনটা লিখে নিতে পারেন যে প্রাকৃতিক নিয়ম কারোর জন্য অপেক্ষা করে না। দেখেন কবি কিন্তু কবিতা লিখছে না, তারপরেও কি এই যে আপনার কি বলা যায়, যে কবি যেহেতু কবিতা লিখছে না, বসন্ত কি আসতে কি অপেক্ষা করছে? অপেক্ষা করেনি, ঠিক তাই না? আমরা কিন্তু জানি যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, প্রাকৃতিক নিয়মও কারোর জন্য কি অপেক্ষা করবে না, ঠিক আছে। তো তারপরে দেখেন এখানে কি বলছে, কহিলাম মানে বললাম, ওগো কবি, ওগো কবি, অভিমান করেছি কি তাই? আচ্ছা এখানে অভিমানটা কি? ওই যে বসন্তকাল পৃথিবীতে আসছে সেটি কবিকে বলিনি, এটাই কবি কি অভিমান করেছো? সেটা কবিভক্ত কবিকে জিজ্ঞাসা করছে, ওগো কবি তুমি কি অভিমান করেছো এই জন্য? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। আচ্ছা বৃথা বলতে এখানে কি বুঝেছে? বৃথা মানে কি? যেহেতু কবি বসন্তকালকে নিয়ে গান বা কবিতা উপন্যাস রচনা করেনি, সেজন্য কবিকে
কবি এখানে কি তাকে বৃথা করছে, বসন্তকালকে বৃথা করছে। কিসের জন্য বসন্তকালকে বৃথা করছে? কারণ বসন্তকালকে নিয়ে সে গান বা কবিতা রচনা করেনি, ঠিক না? তারপর কি বলছে দেখেন, যে কহিল সে পরম হেলায়। আচ্ছা এখানে দেখেন, এখানে সে বলতে কি কবি নিজেই। আমি আবার বলছি, আমি দ্বারা কি বুঝেছে? কবি ভক্ত। আর সে দ্বারা কি কবি নিজেই। এখানে কি বলছে দেখুন, কহিল সে পরম হেলায় মানে কি, এবার সে পরম একটা অবজ্ঞা বা অবহেলায় বলছে, বৃথা কেন ফাগুন বেলায়। আচ্ছা বৃথা যাবে কেন? বসন্তকাল বৃথা যাবে কেন? কি বলছে দেখো, বৃথা যাবে কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাকে, ফুল কি ফোটেনি শাকে, পুষ্পরতি লভেনে কি ঋতুরাজন। আচ্ছা এখানে দেখেন, মানে কবি ভক্তকে কবি বলছে যে আচ্ছা আমি যে বসন্তকালকে নিয়ে কবিতা লিখিনি, তা বৃথা যাবে কেন? কিসের জন্য বৃথা যাবে না? দেখেন কি বলছে, ফুল কি ফোটেনি শাকে, গাছের শাখা প্রশাখায় কি ফুল কি ফোটেনি, আর কি হয়নি? পুষ্পরতি। আচ্ছা পুষ্পরতি বলতে লিখতে পারেন যে ফুলের অভ্যর্থনা। পুষ্পরতি শব্দের অর্থ কি? ফুলের অভ্যর্থনা। তারপর এখানে দেখেন কি বলছে, পুষ্পরতি লোভেনি মানে কি লাভ করেনি। লোভেনি শব্দের অর্থ কি? লাভ করেনি। তার পুষ্পরতি লোভেনি কি ঋতুর রাজন। আচ্ছা ঋতুরাজ কাকে বলা হয়? বসন্তকালকে। তো পরীক্ষায় যদি এমসিকিউ তো আসে ঋতুরাজন কোন মাস? তো বসন্ত। তো ঋতুরাজ বসন্তকে। তাই বলছে পুষ্পরতি লোভেনি কি ঋতুরাজন মানে ঋতুরাজ বসন্ত ফুলের অভ্যর্থনা কি পায়নি। বেসিক্যালি দেখেন, আমরা যদি কোনো অনুষ্ঠানে যাই, যখন প্রধান অতিথি আসে আমরা কি ফুল দিয়ে তাকে বরণ করে নিই, ঠিক তাই না? তো বসন্তকাল যখন পৃথিবীতে আসছে তখন কি গাছের শাখা প্রশিখায় ফুল ফুটছে। আর এই যে গাছের শাখা প্রশিখায় যেহেতু ফুল ফোটার কারণে, তো এই যে ফুলের অভ্যর্থনা দিয়ে বসন্তকালকে বরণ করে নেওয়াকে কবি এখানে বুঝিয়েছেন, ঠিক আছে? তারপরে এখানে কি বলছে দেখেন, যে মাধবী কুড়ির বুকে গন্ধ নাই। আচ্ছা মাধবী কুড়ি বলতে এখানে লিখতে পারেন যে বাসন্তী লতা ফুল। মাধবী কুড়ি বলতে এখানে কি বোঝানো হয়েছে? বাসন্তী লতা ফুল। আমি কিন্তু কবিতা পড়ানোর আগে প্রথমে বলেছি যে এই কবিতায় 3টি ফুলের কথা বলা হয়েছে, ঠিক আছে? বাতাবি লেবুর ফুল, আমের মুকুল আর মাধবী কুড়ি। তো এখানে কি বলছে দেখেন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাই মানে কি বাসন্তী ফুলের কি কোনো গন্ধ নাই? তারপরে কি বলছে, করে নাই অর্ঘ্য বিরোচন। আচ্ছা অর্ঘ্য বিরোচন মানে কি মালা রচনা করা বা প্রকৃতির উপহার রচনা করা। মানে যে যে বসন্তকাল পৃথিবীতে আসছে মানে কি গাছের শাখা প্রশাখায় তো ফুল ফুটছে, এই ফুল দিয়ে তো একটা মালা রচনা করে কি বসন্তকালকে কি স্বাগত জানানো হয়নি? তাই বলছে যে মাধবী কুড়ির বুকে গন্ধ নাই, করে নাই অর্ঘ্য বিরোচন মানে কি, অর্ঘ্য বিরোচন মানে কি মালা রচনা করা বা প্রকৃতির উপহার রচনা করা। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখেন, হোক তবু, হোক মানে আপনার যে বসন্তকালকে আপনার ফুল দিয়ে স্বাগত জানানো হোক, তারপরেও দেখুন কি বলছে, তবু বসন্তের প্রতি কেন তব এই তীব্র বিমুখতা। এখানে তব বলতে এখানে কবিকে বুঝেছে, মানে কবিকে বুঝেছে যে তোমার কেন এই বসন্তের প্রতি এত উদাসীনতা। এই বসন্তকে আপনার স্বাগত জানানো, তারপরেও আপনাকে এই যে বসন্ত মাসের প্রতি বা বসন্তের প্রতি আপনার এত উদাসীনতা কেন, ঠিক আছে? তারপরে কি বলছে দেখেন, কহিলাম উপেক্ষায় ঋতুরাজ কেন তুমি দাও তুমি ব্যথা। এখানে কি বলছে, কহিলাম মানে বললাম, উপেক্ষায় মানে কাউকে উপেক্ষা করা। উপেক্ষায় ঋতুরাজ, ঋতুরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? বসন্তকে। মানে আপনি কেন বসন্তকে উপেক্ষা করছেন, কেন কবি দাও তুমি ব্যথা মানে আপনি যে তাকে উপেক্ষা করছেন এজন্য সে বসন্ত কি মনে মনে কষ্ট পাচ্ছে না? অবশ্যই তো মনে মনে কষ্ট পাচ্ছে, ঠিক তাই না? তাই বলছে যে বসন্তকে আপনি কেন আপনি উপেক্ষা করে তাকে তার মনে কি কষ্ট দিচ্ছেন। কহিল সে কাছে সরিয়ে আসে। আচ্ছা এখানে এই যে দেখবেন যে গ্রামের ভেতরে যখন কারণ কোনো এটা মহিলার ক্ষেত্রে বেশিরভাগই হয়, যে গ্রামে কোনো একটা মহিলার মন খারাপ, তখন পাশের বাড়ি বউ এসে বলে যে বউ তোর মন খারাপ কেন একটু বলতো। তখন বলে যে না বউ কিছু না, আমার কিছু হয় নাই, আমার এমনি মন খারাপ। তখন দেখবেন যে সে কিন্তু নাছোড়বান্দা, সে শুনেই ছাড়বে এমন একটা অবস্থা। অবশেষে সে বলে যে আচ্ছা ঠিক আছে তুই আমার কাছে আমার কি আমার নিকটে আয়, নিকটে এসে আমার কারণটা শোন। মানে কি এখানে বেদনা কারণ প্রকাশ পাচ্ছে। তো যখন কবি ভক্ত কবিকে বারবার জিজ্ঞাসা করছে আপনার কেন মন খারাপ, আপনি কেন বসন্তকে উপেক্ষা করছেন, আপনি কেন তাকে নিয়ে গান বা কবিতা উপন্যাস রচনা করছেন না। যখন কবি ভক্ত নাসর বান্দা তখন কি কবি ভক্তকে ডাকছে, বলছে যে আপনি আমার পাশে আসেন, পাশে এসে আপনি এই বিষয়টা শুনেন তাহলে কেন আমার মনটা খারাপ। তো দেখেন কি বলছে, কহিল সে কাছে সরিয়ে আসি মানে কি বেদনার কারণ প্রকাশ পাচ্ছে বা বেদনার কারণ প্রকাশ, এই লাইনটা মানে কি বেদনার কারণ প্রকাশ। আচ্ছা তারপরে কি বলছে দেখেন, এই দেখেন এই যে কবিতার ভেতরে এই ২টা লাইন কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটা কিন্তু খ নম্বর দাগে কিন্তু বেশিরভাগই আসে। খ দাগে এটা বেশিরভাগই আসে। তো এটা ভালো করে বুঝে নিবেন। সে কি বলছে দেখেন, কুহেলি মানে কি কুয়াশা, লিখে নিন। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। উত্তরি শব্দের অর্থ কি? চাদর। দেখেন উত্তর মানে কি উত্তর দিককে বোঝায়, কিন্তু উত্তরি বলতে চাদরকে বোঝায়। উত্তর মানে উত্তর দিক, কিন্তু উত্তরি বলতে চাদরকে বোঝায়। বলছে যে কি কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। আচ্ছা মাঘের সন্ন্যাসী বলতে এখানে শীত ঋতুকে বোঝানো হয়েছে। মাঘের সন্ন্যাসী বলতে শীত ঋতুকে বোঝানো হয়েছে। তাহলে এখানে কি বলছে দেখুন, কুহেলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী চলিয়া গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। আচ্ছা রিক্ত হস্তে মানে লিখেন খালি হাতে, রিক্ত হস্তে মানে কি খালি হাতে। তো বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন।
তো দেখেন মানুষ যখন মারা যায় তো সে কি খালি হাতে যায় না? তো দেখেন মানুষ যখন মারা যায় সে খালি হাতে যায়, এবং মানুষ যখন মারা যায় তাকে কাফনে কাফন পরিধান করে সে খালি হাতে আমাদের মাঝ থেকে বিদায় নেয়। ঠিক তেমনটাই শীত ঋতু যখন চলে যায় তো গাছে গাছে কোনো ফুল ফল পাতা কিছু থাকে? কিছু থাকে না। এবং এই যে ফুল ফল পাতা শীত ঋতু কি নিয়ে যায়? সে তো কিছু নিয়ে যায় না, সে কিন্তু খালি হাতে যায়। তাহলে এখানে কি পাচ্ছি? আর আমরা যে এই যে শীতকাল আসে তো দেখেন শীতকালে আমরা কি চাদর মুড়িয়ে দিয়ে থাকি না যে ঠান্ডা লাগার জন্য? তো দেখেন যখন শীতকালে আমরা কি করি? চাদর মুড়ি দিই। মানুষ যখন মারা যায় তো দেখেন যে সে কি করে? যে কাফনে কাফন পরিধান করে খালি হাতে যায়। ঠিক তেমনটাই শীত ঋতু যখন আসে আমরা কি করি? চাদর মুড়ি দিই, এবং শীত ঋতু যখন চলে যায় সেও খালি হাতে আপনার গাছে গাছে ফুল ফল পাতা শূন্য করে সেও খালি হাতে চলে যায়। আর কি বলছে দেখেন, যে সেজন্য বলতে বোঝাচ্ছে এখানে যে কুহেলি উত্তরিতলে মানে কুয়াশা, আর উত্তরি মানে কি, এখানে কি বুঝেছে? চাদর। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, মানে পুষ্পশূন্য মানে যেখানে কোনো আপনার ফুল ফল পাতা কিছু থাকবে না, ফুল ফল পাতা কিছুই থাকবে না, এটাকে কি পুষ্পশূন্য দিগন্তের পথে মানে কি কোনো এক অজানার পথে, ঠিক আছে, কোনো এক অজানার পথে চলে যায়, ঠিক আছে। কি হয়ে যায়? যে রিক্ত হস্তে খালি হাতে যায়। তারপরে কি বলছে দেখেন, সব থেকে টুইস্ট মজার বিষয় কিন্তু এই কবিতার লাস্ট লাইনে, সেটা কি? যে তাহারে পরে মনে ভুলিতে পারে না কোনো মতে। তার মানে এখানে কি বুঝেছে? তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের কথা মনে পড়ে। তো আমরা এখানে কি বুঝলাম? যে এখানে কিন্তু কবি তার ২ টা অর্থ প্রকাশ পেয়েছে। আমি কিন্তু বারবার বলছি প্রত্যেক কবিতায় ২ টা অর্থ প্রকাশ পায়। একটা হচ্ছে আক্ষরিক অর্থ, একটা ভাবার্থ। আক্ষরিক অর্থ কি? এখানে আপনার শীত ঋতু আম আমাদের প্রকৃতির মাঝ থেকে বিদায় নিচ্ছে, সেজন্য কবির মন খারাপ। কিন্তু এর ভাবার্থটা কি? যে শীত ঋতুতে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন সে মারা যায়, সেজন্য কবির মন খারাপ। তো দেখেন এটা কিভাবে পড়বেন আমি কিন্তু বলেছি যে এই কবিতায় আপনারা দেখতে পাচ্ছেন যে কয়টা ফুলের কথা আছে? ৩ টা। বাতাবি লেবুর ফুল, আমের মুকুল আর মাধবীকুড়ি। আর কয়টা এখানে আপনার ঋতুর কথা আছে? ২ টা আছে, শীত এবং বসন্ত। আর কয়টি মাসের কথা আছে? দেখেন এখানে ২ টা মাস আছে, যে ফাগুন এবং মাঘ। ঠিক আছে? ২ টা মাসের কথা এখানে উল্লেখ আছে। আর আমি কিন্তু ১ম এ বলেছি যে এই কবিতায় আপনারা যখন কবি পরিচিতি পড়বেন তখন দেখবেন যে সাজের মায়া এটা কিন্তু কাব্যগ্রন্থ, এবং কিয়ার কাটা এটা কিন্তু গল্পগ্রন্থ। আপনারা যেন এটার জন্য মিস্টেক করবেন না। আর এই কবিতাটা আপনারা যেহেতু আমি কিন্তু মূল ভাবটা কি বলেছি? বিষাদময় রিক্ততা। তো দেখেন তাহারে পরে মনে ভুলিতে পারে না কোনো মতে। তার মূল ভাবটা কি? যে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন আপনার এই শীত ঋতুতে সে তার মাঝ থেকে বিদায় নেয়। এজন্য শীত ঋতু যখন চলে যায় তখন সে তার প্রথম স্বামীর কথা মনে পড়ে। এজন্য কবির মন খারাপ। তো এমন কবিতা যে আপনারা দেখবেন যে এইচএসসি বাংলা ১ম পত্রের প্রত্যেকটা কবিতার আমি খুব সহজে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের বন্ধু বা আপনার বান্ধবীদের কাছ থেকে কী করবেন? শেয়ার করবেন যেন তারাও এই ভিডিওটি দেখে জানতে পারে। তো তার লাস্টে আমি একটা কথা বলব যে আপনাদের যে কবিতাটা পড়বেন কিসের জন্য এভাবে পড়বেন? তা দেখেন এখানে কহিল সে পরম হেলায়, এই লাইনটার পরে কোন লাইনটা হবে? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখেন তো, শুনি নাই রাখিনি সন্ধান, এটা তো হওয়ার কোনো কথা না। ডেকেছে কি সে আমারে? এটাও হবার কথা না। কোথা তব নবপুষ্প সাজ? এটাও হবার কথা নয়। মাধবী কুটির বুকে গন্ধ নাই। দেখেন এই যে কবিতার লাইনটা, এরপরে ২ টা লাইন আছে, তারপরে কিন্তু এটা লাইন। আপনারা যখন এই কবিতায় দেখেন ওখানে লেখা আছে যে এখানে আপনারা যখন লাস্ট পেজে চলে যান, ঠিক আছে? লাস্ট পেজে গিয়ে দেখেন যে কহিল সে পরম হেলায়, তারপরে কি আছে? বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাকে, পুষ্পবতী লোভে নাকি ঋতুরাজন। তারপরে কিন্তু এই লাইনটা আছে যে মাধবী কুড়ির বুকে গন্ধ নাই। সেজন্য আপনার কবিতাটা যদি ভালো করে না পড়েন তাহলে কিন্তু এমন এমসিকিউ কিন্তু দিতে পারবেন না। সুতরাং দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমন এমসিকিউ বা আপনাদের বোর্ড পরীক্ষায় কিন্তু এমন এমসিকিউ আসতে পারে। সুতরাং আমি চাই আপনারা ৩০ এর ভিতর ৩০ পান। আমি ৩০ পাইনি, এটা আমার মনের ক্ষোভ। আমি চাই আপনারাও ৩০ এর ভিতর ৩০ পান। আর এমন ভিডিও আপনারা কি করবেন? আপনার বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করবেন। তারা যেন এই ভিডিওটি দেখে তারা যেন জানতে পারে। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।